আমি এখন দাঁড়িয়ে আছি এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ এবং পুরো পৃথিবীর সবচেয়ে নিচু দেশে। এয়ারপোর্টের কর্মচারী সে নিজেকে নিজে ফকিন্নি বলে স্বীকার করতে, মানে এমন একটা এয়ারপোর্টে আমাদের ল্যান্ডিং হলো যে এয়ারপোর্টের পুরো চারপাশটাতে হিউজ এক্সপেন্সিভ, মোটামুটি অন্যান্য দেশগুলোর তুলনায় নাই। সেটা স্বীকার করবেন যে আমার নাই। উদয় তর্ক করে উগান্ডা কোনো দেশ হইলো কিনা বলে সে যত উচ্চতায় লাভ দেয় তার চেয়ে কম উচ্চতা হচ্ছে এই দেশের। এখানে বেসিক্যালি ডলারের লেনদেন হয়ে থাকে মোটামুটি পুরো দেশটার 1/3 বাসে ট্যুরিজম দিয়ে। ফাইনালি ল্যান্ড করলাম সেই বহুল কাঙ্ক্ষিত, আমাদের বহুল প্রতীক্ষিত গন্তব্য। আল্লাহ তাআলার প্রকৃতি কত সুন্দর হতে পারে, কত সুন্দর এই পৃথিবী, দুনিয়া না ঘুরলে আসলে বোঝার কোনো অবকাশ নেই। রাত বাজে এখন 12টার একটু বেশি, 2টার দিকে ফ্লাইট হচ্ছে ফিটস এয়ারলাইন্স থেকে। মোটামুটি রাজধানীতে রাতের বেলা জ্যামটা একটু কম থাকে, তো তাও ফ্লাইট টাইম মোটামুটি অনেক কাছে চলে আসছে থেকে আমার এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে হবে বা যাবো সেই চিন্তা থেকে বেসিক্যালি শুরু করলাম যাত্রা। ওবার দিয়ে বাইকে কল দিছি, আসতেছেন এক্সপ্রেসওয়ে হয়ে, ডেফিনেটলি আজকে যাওয়ার চিন্তা। দেখা যাক ইনশাল্লাহ কী হয়। এতক্ষণ আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে ইন্সপায়ার করতে পারেন, নতুন নতুন সব দেশগুলো এই আনসিন আফ্রিকার ক্যামেরায় আমার চোখে আপনারা উপভোগ করতে পারেন। এয়ারপোর্টে আজকের মতো কম সময়ে আর কখনোই আসা হয় নাই, এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিলাম। তো মোটামুটি 30 মিনিটে চলে আসছি বনশ্রী থেকে। বাই দা ওয়ে, আজকে আবার তেমন বেশি মশা দেখা যাচ্ছে না। ঢাকা এয়ারপোর্ট কিসের জন্য বিখ্যাত বলে, 2টা জিনিসের জন্য বিখ্যাত আমি বলবো। এক হচ্ছে মশা, দ্বিতীয়ত হচ্ছে মানুষের আন্তরিকতা। আত্মীয় স্বজনকে এয়ারপোর্টে ড্রপ করতে এত মানুষ এই ঢাকা এয়ারপোর্টটাতে আসে, যেই পরিমাণে মানুষ অন্য কোনো এয়ারপোর্টে আমি আসতে দেখি নাই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের একে অপরের প্রতি যে, সেটাই আমি ডেফিনেটলি এখানে লক্ষ্য করি মানুষের মাঝে। আমার জীবনে আজকেই প্রথম পেলাম মানে এয়ারপোর্টের কর্মচারী সে নিজেকে নিজে ফকিন্নি বলে স্বীকার করতে। আমার এই ব্যাগ 15টা দেশে খুব সুন্দরভাবে হ্যান্ডেল হয়। এখন তাদের যে বোর্ডিং বেল্ট, এই বোর্ডিং বেল্টে এই ব্যাগের বেল্টগুলো আটকায় যাবে, সেজন্য আমাকে বাধ্য করা হয়েছে ব্যাগ র্যাপিং করার জন্য। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনারা বাকেট কেন ইউজ করেন না এই ব্যাগগুলো ক্যারি করার জন্য এয়ারপোর্টে? তো তারা বলে যে, আমাকে পাশে একটা অফিসার দেখায়, বলে যে ওই অফিসারের কাছে বলেন। ওই অফিসারের কাছে কথা বলতে যাব, ওই সময় আমাকে আরেকজন অফিসার বলে মানে বাকেট কেন লাগবে? তো বললাম বাকেট কেন লাগবে না। আমি বললাম যে পৃথিবীর প্রায় অনেক এয়ারপোর্টগুলোতে বাকেট ইউজ করে। বলে আপনি কোন এয়ারপোর্টে পাইছেন এটা? আমি এক্সাম্পল দিলাম যে উগান্ডার এয়ারপোর্টে আছে। বলে উগান্ডা একটা দেশ হইলো? বললাম ভাই আপনার যেটা নেয় সেটা আপনার নেয়, আপনি অন্য একজনকে হেয় করতে পারেন না একটা দেশকে। বলে আমরা তো পকেট নিয়ে এর জন্য। তো বললাম হ্যাঁ এটাই সত্যি, আপনি স্বীকার করছেন এর জন্য থ্যাংক ইউ। অ্যান্ড পাশে একজন বলে যে না অনেক এয়ারপোর্টে আছে, থাইল্যান্ডে আছে, দুবাইতে আছে, হংকংয়ে আছে, বাট এখানে নাই, যেটা নেয় সেটা নেই। ফাইনালি ইমিগ্রেশন ডান, বোর্ডিং পাস নিলাম। ওনার তর্কটা আর ওনার কথাটা আমার ভালো লাগেনি। বোর্ডিং পাস যেখান থেকে নিচ্ছিলাম আর কি, সে বলতে পারে এটা আমার নাই সার্ভিসে, দ্যাটস ইট। আর আমি ক্লেম করতেই পারি আমার দেশের এয়ারপোর্টের সার্ভিসগুলো ডেভেলপ হওয়ার জন্য। ডেফিনেটলি আই থিঙ্ক দ্যাট আমি এই অধিকারটা ডিজার্ভ করি। তো ইমিগ্রেশন অফিসারের কাছে একটু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম কেন যাচ্ছি এই ব্যাপারগুলো। কমন পাশে একটা ডেস্কে পাঠিয়েছিলেন, যার কাছে চেকিংয়ের জন্য পাঠিয়েছেন, ওনার সাথে ভিসা রিলেটেড কোনো গল্প হয়নি। আফ্রিকা কেমন যায় জীবনকাল এগুলো নিয়ে গল্প হয়েছে, উনি আমাকে চিনতে পেরেছেন। বোর্ডিং লাইনে দাঁড়িয়েছি, মোটামুটি আর 1 ঘন্টা আছে ফ্লাইট ছাড়ার। এটা আমার ফার্স্ট টাইম ফিফথ ইয়ারে ট্রাভেল হতে যাচ্ছে। তো দেখা যাক কেমন হয়, নতুন নতুন দেশগুলোতে যাই আর নতুন নতুন এয়ারলাইন্সগুলো এক্সপিরিয়েন্স করি, এটা ডেফিনেটলি বড় একটা পাওয়া। এই ফাঁকে আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন টু ইন্সপায়ার মি। অনবোর্ড হলাম ফিটস এয়ারে, আপনাকে স্বাগতম। আমি বেসিক্যালি যাচ্ছি প্রথমে শ্রীলঙ্কা, বাট শ্রীলঙ্কা আমার স্টে না, শ্রীলঙ্কা আমার ট্রানজিট। শ্রীলঙ্কার কলম্বো ট্রানজিট হয়ে এই ফ্লাইট যাবে আমার ফাইনাল ডেস্টিনেশনে। ফিটস এয়ার বেসিক্যালি একটা চিপ এবং লাক্সারি না, বাজেট ফ্লাইট বলতে পারেন, যেখানে মানুষ খুব কম দামে ফ্লাই করতে পারে। এখানে এক্সট্রা খাবার নেই, এক্সট্রা ব্যাগেজ নেই। যদি কারো লাগে ব্যাগেজ ডেফিনেটলি নিজের মতো করে অ্যাড করতে হয়। আমার 30 কেজি ছিল ব্যাগেজ। তো কোথায় যাচ্ছে, মূল ডেস্টিনেশন মাল্টি সিটি টিকেট রেটে আমার
প্রায় দুইটা দেশ কভার করবে, রিটার্ন আবার ঢাকা। টিকিট কস্ট পড়েছে আমার 60,000-এর কাছাকাছি, যেটা আমি নিয়েছিলাম ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে। আপনারাও চাইলে ইউনিপাল ট্যুরিজম থেকে এয়ার টিকিট, বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা প্রসেসিং এবং বিশ্বের প্রায় সব দেশেরই কাস্টমাইজড ট্যুর প্যাকেজ আপনারা ডেফিনেটলি নিতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে। ইভেন আমার আফ্রিকা মহাদেশে কেনিয়ার মাসাই মারা সাফারির একটা প্যাকেজ রানিং আছে, যেখানে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। খুবই সীমিত সংখ্যক গেস্ট এখানে অনবোর্ড করা হচ্ছে। আপনারা চাইলে ইউনিপালের সাথে যোগাযোগ করে এইসব ট্যুর এবং প্যাকেজগুলো চাইলে ডেফিনেটলি নিতে পারেন। এটা বেসিক্যালি দুবাই এবং ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ এরকম দেশগুলো, সাউথ ইস্ট এশিয়া এবং মিডল ইস্টের দুবাই, এই দেশগুলোতে অপারেট করে থাকি। অত আহামরি বড় বিমান না বা অত আহামরি বড় ফ্লাইট কিন্তু না। এটা বেসিক্যালি প্রথমে কার্গো হিসেবে ইউজ হতো, এখন এটা প্যাসেঞ্জার বিমান হিসেবে রিসেন্টলি তারা আসছে বাজারে। এয়ারবাসের মডেলের বিমান তারা অপারেট করে থাকে। আমাদের গেট হচ্ছে এই পাশটাতে, সাজানো গোছানো, অত আহামরি বড় না হলেও ওয়েল প্ল্যান্ড এয়ারপোর্ট আর কি। আমরা এখন পরবর্তী ফ্লাইটের জন্য যাচ্ছি R6-এর দিকে। মোটামুটি 40 মিনিট লেট হলো, একজ্যাক্ট টাইমের 5 মিনিট আগেই ফ্লাইট এখানে ল্যান্ড করে। এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট হতে যাচ্ছে প্রায় 1 ঘন্টা 34 মিনিটের। ফাইনালি ল্যান্ড করলাম সেই বহুল কাঙ্ক্ষিত, আমাদের বহুল প্রতীক্ষিত গন্তব্য। মোটামুটি 1.5 ঘন্টার একটা ফ্লাইট ছিল বেসিক্যালি। মানে একটা এয়ারপোর্টে আমাদের ল্যান্ডিং হলো, যে এয়ারপোর্টের পুরো 4-5টাতেই পানি, সমুদ্র দিয়ে পুরো এয়ারপোর্ট ঘেরা 4-5টাতে। মজার একটা বিষয় ঘটছে, যে বিষয়টা নিয়ে ঢাকা এয়ারপোর্টে আমার সাথে তর্ক হলো, যে সে পৃথিবীর কোনো এয়ারপোর্টে দেখে নাই বাকেট ইউজ করে ব্যাগের জন্য, সব ব্যাগগুলো নাকি র্যাপিং করতে হয়। এই দেখেন, যে ভাই বললেন যে কোনোদিন দেখেন নাই কোথাও, এই যে মালদ্বীপে আপনার এয়ারপোর্টে আমাকে বাধ্য করছেন র্যাপিং করানোর জন্য। দেখেন যেখানে আমি ল্যান্ড করছি সেখানে দেখেন, এটাই সেই বাকেট, যেটাই কথা আমি বলেছিলাম যে আমাদের দেশের এয়ারপোর্টে বাকেট কেন নাই বা বাকেট কেন দেওয়া হয় না বা বাকেট কেন রাখা হয় না। ওই ভদ্রলোক আমার সাথে তর্ক করছিলেন রীতিমতো। জীবনে কোনোদিন দেখেন নাই, দেখে নেন, নাই সেটা স্বীকার করবেন যে আমার নাই। উদাই তর্ক করে উগান্ডা কোনো দেশ হইল কিনা বলে অন্য দেশের উপর এমন হেও করবেন না, নিজের ব্যর্থতা স্বীকার করবেন হাসি মুখে, মানুষ আপনাকে বাহবা দেবে। ইমিগ্রেশন ছিল সুপার স্মুথ। এখানে আমি যতদূর জানি যে ফ্রিতে সিম পাওয়া যায়। ফ্রি সিম কোথায় পাওয়া যায় সেটাই খুঁজতেছি বেসিক্যালি। আর ভিসা, মালদ্বীপে ভিসা প্রয়োজন হয় না। মালদ্বীপে বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা এক্সট্রা কোনো ভিসা প্রয়োজন নেই। একটা অ্যারাইভাল কার্ড করতে হয়, সেই অ্যারাইভাল কার্ড দেখেও নাই। হ্যালো, হাউ মাচ ইজ সিম কার্ড? I know that here is available free SIM. Where is it? Free SIM is not available now. টার্মিনাল 1-এ ফ্রি সিম নাই। একটা মজার বিষয় হচ্ছে, মোটামুটি অনেকে দেখতেছে আমার দিকে তাকিয়ে আছে। ভাবলাম কেন, হঠাৎ মনে হলো আমি এদিকে ছোট্ট একটা ব্যাগ দিয়ে ট্রলিতে করে যাচ্ছি, ব্যাগ কাঁধে থাকতে থাকতে এরকম একটা অবস্থা। এয়ারপোর্টে আমাকে র্যাপিং করাইছে, এখন র্যাপিংগুলো পুরোটা খুলে আবার কাঁধে নিতে হবে, এর জন্য ট্রলিটা নেওয়া হলো। এটা বেসিক্যালি এয়ারপোর্টের বাইরের ভিউ। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, আমার ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে আসতেছে আমার ডান পাশে সমুদ্র। এইখানে বেসিক্যালি প্রায় 1000-এরও বেশি দ্বীপ আছে। এই 1000-এরও বেশি দ্বীপের সমন্বয়ে গঠিত এই মালদ্বীপস। অনেকগুলো দ্বীপ দেখে মালদ্বীপস বলা হয় এই দেশটাকে। আর বসবাসের যোগ্য এমন দ্বীপ আছে মাত্র 200টা। ব্রিজ দেখা যাচ্ছে, জানি না ব্রিজ দিয়ে কোথায় যায়। এটা কি এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে ব্রিজ করলো? সমুদ্রের যে ওয়াটার বোট, এগুলোতে করে মেন চলাচলটা হয়ে থাকে। আমার হোটেল বুক করা আছে, হোটেলের সাথে এখনও কানেক্ট করতে পারিনি। হোটেল অথরিটি আমাকে এখানে রিসিভ করতে আসার কথা। থ্যাংক ইউ ইউনিপাল ট্যুরিজমকে মালদ্বীপ ট্রিপ অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আপনারা চাইলে মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, জাপান, কানাডা, ইউএসএ, ইউকে, শেনজেন, এমনকি আমার আফ্রিকা মহাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের এয়ার টিকিট, ভিসা প্রসেসিং, পাশাপাশি কাস্টমাইজড ট্যুর প্যাকেজও আপনারা নিতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে। আমি এখন দাঁড়িয়ে আছি এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ এবং পুরো পৃথিবীর সবচেয়ে নিচু দেশে। একটা দেশে নদী, নালা, খাল, বিল, পর্বত শৃঙ্গ, পাহাড় কত কিছুই থাকে, কিন্তু এই দেশে এরকম যা আছে এগুলোর সর্বোচ্চ যে উচ্চতা,
সেটা যদি তুলনা করি ভলিবল খেলার মাঠে দাঁড়িয়ে একজন ভলিবল প্লেয়ার বা বাস্কেটবল প্লেয়ার একটু হাই জাম্প দিয়ে যে বল হিট করে সে যত উচ্চতায় লাফ দেয় তার চেয়ে কম উচ্চতা হচ্ছে এই দেশের সর্বোচ্চ উঁচু যে জায়গা সেটা। এই দেশের নিজস্ব বলতে কিছুই নাই বলতে পারেন। খাবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে, তেল ডেফিনেটলি আমদানি করে, কনস্ট্রাকশন বাড়িঘর নির্মাণের জন্য যে ইট এটা পর্যন্ত আমদানি করতে হয়, র মেটেরিয়াল পর্যন্ত আমদানি করতে হয়। এমন একটা দেশে আমি দাঁড়িয়ে আছি, আফ্রিকা ঘোরা সেই মানুষটা, আফ্রিকার সাইফ ভাই নামে যাকে চিনে থাকেন। আমি সাইফ বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ফিটস এয়ারলাইন্সে করে শ্রীলঙ্কা ট্রানজিট হয়ে আমি আসছি এই দেশটাতে। ওয়েলকাম টু মালদ্বীপ, আমার 16তম দেশ মালদ্বীপে আপনাকে স্বাগতম। এখানে একটা ছোট্ট মিসকমিউনিকেশনের জন্য বেসিক্যালি হোটেল যে আমাকে হোটেল ট্রান্সফার নিয়ে আসছেন ওনাকে খুঁজে পাই নাই, অবশেষে খুঁজে পেলাম। হ্যালো। Hi, my name is Raman, and you're going to which hotel? টু আইকম। Icon Blue. ইয়েস। May I your name, please? নাসিরউদ্দিন। Yeah, that one. How many of you? I'm alone. Have you got another guests? Yeah, we have already received guests, but we have the board departure is 10:25. So how long should we wait here? Have to wait until 10 o'clock 10 here. o'clock here, okay. আমরা হলাম এখন ডোমেস্টিক টার্মিনালে, যেটা তাদের পুরনো এয়ারপোর্ট। পুরনো এয়ারপোর্টটাকে এখন ডোমেস্টিক বানিয়েছে, আর নতুন যে এয়ারপোর্ট ওটাকে তারা টার্মিনাল 1, 2, 3 এভাবে বিভক্ত করেছে। আর ডোমেস্টিক এয়ারপোর্ট বা ডোমেস্টিক যে টার্মিনাল এখন সেটা ঠিক অপোজিটে দেখতে পাচ্ছি। এখান থেকে বিভিন্ন সি ট্যাক্সিগুলো ছেড়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন আইল্যান্ডগুলোতে যাওয়ার জন্য। কি সুন্দর দেখুন, এটা ভারত মহাসাগর, মানে এয়ারপোর্ট থেকে নেমে পানিতে অর্থাৎ উড়োজাহাজ থেকে নেমে সামুদ্রিক জাহাজে করে মানুষ যায় হচ্ছে এক দ্বীপ থেকে অন্য একটা দ্বীপে। আর এই এয়ারপোর্টটার অবস্থান একটা ভিন্ন দ্বীপে। অনেকগুলো দ্বীপ আছে এখানে, যেখানে তারা বিভিন্ন লাক্সারি বা প্রাইভেট রিসোর্ট, প্রাইভেট আইল্যান্ডগুলোতে যায়। এখানে স্বাভাবিকভাবে যদি কেউ আসে, কারো যদি হোটেল বুক থাকে বা হোটেলের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে নিতে না আসে, তাহলে সোজা এই যে ডোমেস্টিক টার্মিনাল, এই ডোমেস্টিক টার্মিনাল এসে এই সি ট্যাক্সিগুলোতে করে তার নিজ নিজ গন্তব্যে বিভিন্ন আইল্যান্ডগুলোতে বিভিন্ন টাইমিং এখানে আছে, শিডিউল এখানে আছে, যেই শিডিউলগুলোতে তারা এগুলো ছেড়ে যাবে। আর মালে সিটি হচ্ছে আমার যে সামনে ওই পার্টটাতে মালে সিটিতে যাওয়ার জন্য বেসিক্যালি এখানে ব্রিজ আছে। তো জিজ্ঞেস করলাম এখান থেকে আমি এখন যাচ্ছি মাফুসি আইল্যান্ডের ভাড়া এই সি ট্যাক্সিতে করে $25 জনপ্রতি। এখানে বেসিক্যালি ডলারে লেনদেন হয়ে থাকে, লোকাল কারেন্সিও আছে, ডেফিনেটলি দেখবো। ট্যুরিজম দিয়ে যেহেতু এই দেশটা চলে, মোটামুটি পুরো দেশটার 3 ভাগের 1 ভাগ বাসে এই দেশের ট্যুরিজম দিয়ে। আমি আপনার মতো মানুষ আমরা যে আসি তাদের এই ইনকাম দিয়ে। আর এই যে টার্মিনাল 1, 2, 3 ওগুলোতে ওয়াইফাই আছে, ফ্রিতে কানেক্ট করা যায় এক ক্লিকেই। আর সিম আমি যতদূর শুনেছিলাম যে এখানে ফ্রিতে সিম দিত আগে 500 MB সহ, কিন্তু এখন মনে হয় না যে এই সুবিধাটা আছে। আমি খুঁজেছি বাট পাইনি ফ্রি সিম কার্ড কেনার যে ব্যাপার। সিম কার্ডের দাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, $20, $40 প্যাকেজ আছে। হিউজ এক্সপেন্সিভ মোটামুটি অন্যান্য দেশগুলোর তুলনায়। আর আমরা অন্যান্য সময় দেখি কি বিভিন্ন এয়ারপোর্টে ইমিগ্রেশনে অথবা বোর্ডিং কাউন্টারের দিকে যেতে এই ধরনের কিউগুলো মেনটেন করে যেতে হয়, সিরিয়াল মেনটেন করে। এইখানে দেখতে পাচ্ছি ট্যাক্সিতে ওঠার জন্য ট্যাক্সিতে ওঠার জন্য এই কিউগুলো মেনটেন করে যেতে হয়। হিউজ টুরিস্ট বিশ্বের বিভিন্ন দেশগুলো থেকে এই দেশটাতে আসে। মোটামুটি প্রায় সব দেশের টুরিস্টদের জন্য ভিসা অনারেবল এই দেশটাতে, কারণ টুরিস্ট দিয়েই এই দেশটা বাঁচে। তাপমাত্রা এখন 28 ডিগ্রি সেলসিয়াস, সমুদ্র তীরবর্তী হওয়াতে একটু ব্যবসা গরমটা ডেফিনেটলি লাগছে। আর এই জায়গাটাতে কিছু ইম্পর্ট্যান্ট সাইনগুলো দেওয়া আছে, এটিএম বুথ, ফার্স্ট এড, ফার্মেসি, টুরিস্ট পুলিশ, টুরিস্ট কাউন্টার, ব্যাগেজ স্টোরেজ, টয়লেটস, মাদার্সদের জন্য ব্রেস্ট ফিডিং রুম, মোটামুটি মসজিদ, ফুড কোর্ট, সব কোনটা কোন সাইডে এই বোর্ডে এখানে দেওয়া আছে। এখানে দেখুন আরবি ভাষায়ও লেখা আছে, চাইনিজ ভাষায়ও লেখা আছে।
ইংলিশে তো ডেফিনেটলি আছেই। আমি রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ পা দিয়ে দিছি, এর মধ্যে গাড়িটা আসতেছিল। তো আমি পা দিয়ে আবার ব্যাক পিছনে যাওয়ার সময় গাড়ি বলে যে আগে তুমি যাও, ইশারা দিয়ে বলে। তো চলে আসছি কোথায় দেখুন, এটাই হচ্ছে সেই জেটি ঘাট বা টার্মিনাল বলতে পারেন, যেখান থেকে এই সি ট্যাক্সিগুলো ছেড়ে যায়। এই যে স্পিড বোটগুলো, এগুলোকে সি ট্যাক্সি বলা হয় থাকে কি বা বলে থাকে। এরকম অসংখ্য ঘাটগুলো জেটিগুলো আছে যেখান থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। আল্লাহ তাআলার প্রকৃতি কত সুন্দর হতে পারে, কত সুন্দর এই পৃথিবী, দুনিয়া না ঘুরলে আসলে বোঝার কোনো অবকাশ নেই। ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি কি এখানে বোটে আছেন? হ্যাঁ বোটে আছি। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে আছেন? এখানে 4 মাস। 4 মাস। এখানে দেখা হলো ভাইদের সাথে, আপনারা ঘুরতে আসছেন না? ঘুরতে আসছেন মালদ্বীপে, কতদিনের জন্য আসছেন? আমরা আসছি 1 সপ্তাহ থাকবো এখানে। এক সপ্তাহ মালদ্বীপ থাকবেন? এবং শ্রীলঙ্কা মিলে 1 সপ্তাহ থাকবো। আচ্ছা আচ্ছা, তো আমার মতো সেম প্ল্যান, শ্রীলঙ্কা আমারও প্ল্যানিং আছে। আর আমাদের ফেরি এইখান থেকে ছেড়ে যাবে বেসিক্যালি। এই হোটেল কোনটা? আইকন ম্যারিনা। এই হয়ে গেল অনবোর্ড বোটের মধ্যে। এইখানটার যে স্থলভাগ, এটার আয়তন হচ্ছে মোট 298 বর্গ কিলোমিটার। আর যে সমুদ্রভাগ পড়েছে এটা প্রায় 9 লক্ষ বর্গ কিলোমিটার। বলতে পারেন এই পুরো দেশটার 99% হচ্ছে পানি, মাত্র 1% হচ্ছে এই দেশের স্থলভাগ বা এই যে বিভিন্ন আইল্যান্ডগুলো, প্রায় 1100-এর বেশি দ্বীপ। এই দ্বীপগুলো মিলিয়ে 298 স্কোয়ার কিলোমিটার, যেটা মাত্র 1%। ভাইয়ের প্ল্যান ছিল হচ্ছে আমার সাথে উগান্ডায় গিয়ে দেখা করবেন, কিন্তু নসিবে মালদ্বীপে সাক্ষাৎ নসিবে ছিল দেখে এখানেই দেখা হলো। অ্যান্ড পাশের সিটে বসে আমরা যাচ্ছি। আপনারা কোন আইল্যান্ডে যাচ্ছেন? মাপুসি আইল্যান্ড। মাপুসি আইল্যান্ড। আপনারা উঠছেন আইকম আইকম মেরিনা। আইকম হচ্ছে একটা হোটেল চেইন যেটা অনেকগুলো প্রপার্টিজ আছে, আর তার মধ্যে অন্যতম হচ্ছে আইকম মেরিনা, আইকম সি ভিউ বা আইকম ব্লু। আইকম ব্লুতে আমি যাচ্ছি, বাইরে যাচ্ছেন হচ্ছে আইকম মেরিনাতে। মোটামুটি প্রায় সবগুলোই হচ্ছে মাফুসি আইল্যান্ডে। 1972 সাল থেকে মোটামুটি এই মালদ্বীপের ট্যুরিজম যে সেক্টর, এটা গ্রো হতে শুরু করে। মানে মালদ্বীপ ট্যুরিস্ট সেক্টরটা স্টার্ট হয় হচ্ছে 1972 সালে। 2009 সালের আগ পর্যন্ত এই দেশে কোনো ব্যক্তি মালিকানাধীন কেউ চাইলে গেস্ট হাউস বানাতে পারতো না, কিন্তু সরকার 2009 সালে এই আইন পরিবর্তন করে লোকালরাও চাইলে গেস্ট হাউস, হোটেল এগুলো বানাতে পারবে। কুরুমা নামের একটা কোম্পানি ছিল যারা প্রথম রিসোর্ট বানায় এই মালদ্বীপে, আর সেটা ছিল হচ্ছে মাফুসি আইল্যান্ডে। আজকের যে মালদ্বীপ এবং মাফুসি, সেই বিবর্তনটা আজকে আমি আসি, আপনি আসেন, অনেকেই এসে বিভিন্ন হোটেলগুলোতে থাকি। এটার যে ইতিহাস, এটা শুরু হয় হচ্ছে কুরুমার হাত ধরে বিভিন্ন গেস্ট হাউসগুলো নির্মাণ, এবং এইটার শুরুটা, যাত্রাটা হয় বেসিক্যালি মাফুসি আইল্যান্ডে বা সেখান থেকে। সেই জন্যই মাফুসি আইল্যান্ডটাই টুরিস্টদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। 10:30টার দিকে আমাদের যাত্রা শুরু হলো। এইখান থেকে মোটামুটি খালি দেখা যাচ্ছে, মানুষ অত বেশি না। আর আমরা এই সুন্দর এবং সৌন্দর্যগুলো দেখে দেখে যাচ্ছি। 30 থেকে 35 মিনিট লাগার কথা বললো। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী মালে। মালদ্বীপের রাজধানী যে মালে পড়ে আসছি আমরা, সেই মালে মাত্র 8 বর্গ কিলোমিটার। চিন্তা করতে পারেন, এই 8 বর্গ কিলোমিটারের মধ্যে 3 লাখেরও বেশি মানুষ বসবাস করে। অনেক ঘনবসতি একটা শহর এই মালদ্বীপের রাজধানী মালে। এটাই গুলেমালে শহর। মনে হয় এখান থেকেও লোক নিবে, সেজন্য এখানে দাঁড়ানো। আমাদের দেশের বাসগুলোতে কাউন্টারে দাঁড়িয়ে মানুষ তুলে, ঠিক সেরকম হচ্ছে এখানে এরকম সমুদ্র বিভিন্ন ঘাটগুলোতে, টার্মিনালগুলোতে দাঁড়িয়ে মানুষ ওঠায়। পুরো মালদ্বীপের মধ্যে এই একটা ব্রিজ আছে, যে ব্রিজটা এয়ারপোর্টের সাথে কানেক্ট করছে এই মালে সিটিটাকে, এটা রাজধানী শহরটাকে। বা জাম্পিং হিউজ পরিমাণে হচ্ছে, অতিরিক্ত জাম্পিং হচ্ছে এখানে। থাইল্যান্ডে এই জাম্পিং আমি পাই নাই, শুরুতে এমন কড়া দাপড় পাই নাই। এটাই একমাত্র ব্রিজ পুরো একটা দেশের মধ্যে।
ওটা দেওয়া হলো ও কাছেই না হোটেলের গাড়ি যখন বিভিন্ন হোটেল বা বিভিন্ন প্লেসগুলোতে ড্রপ করে দিয়ে আসে, একইভাবে এই যে ট্যাক্সি বা সি ট্যাক্সি এগুলো হচ্ছে বেসিক্যালি এই বিভিন্ন হোটেলের যে পয়েন্টগুলো সেগুলোতে ল্যান্ড করে। আমরা এখন হোটেলের দিকে যাব। ইটস মাই ফার্স্ট টাইম ইন মালদ্বীপ, বাট 16th টাইম ইন আউট অফ বাংলাদেশ। I mean, Maldives is my 16th country. You are from? I'm local here. Yeah, local. Oh, nice to meet you. Your name? My name is Yukshaf. Joshua, you have a very, very beautiful country of the world. সমুদ্রের পাশেই হচ্ছে আইকম ব্লু। There are lots of Bangladeshis working here. Your colleagues? Yeah. Okay. Most of them are Bangladeshi. Most of them are Bangladeshi. Okay. তো আমরা এই এলাকাটা ডেফিনেটলি করে দেখবো। তিসবে এটা রেস্টুরেন্ট। আমরা এখন হোটেলের দিকে উঠবো। হোটেলের চেক ইন বা এরকম কিছু ব্যাপার স্যাপার তো ডেফিনেটলি আছেই। 28 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু ওদের তাপটা একদম মাথার উপরে ছিল দেখে ছাতা দিয়ে রিসিভ করেছিল আমাদেরকে হোটেল থেকে। হ্যালো, থ্যাংক ইউ। ঠান্ডা সব জায়গায়, বিশেষ করে কেনিয়াতে পেয়েছিলাম হচ্ছে গরম তোয়ালে, এইখানে দেখলাম যে তারা দিচ্ছে ঠান্ডা তোয়ালে মুখ মোছার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল। রিসেপশন খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুবই লাক্সারি একটা ভাইব ডেফিনেটলি এখানে পাওয়া যাচ্ছে। ম্যাঙ্গো জুস, ফুলসিরাতের মাঠে মনে হয় পানির ছিটা পেলাম এরকম মনে হলো। মানে গরমের যে তাপ, এই তাপের মধ্যে পানির পাওয়াটা। এখানে কতজন বাংলাদেশি আছেন আপনারা? আগে ছিল কম, এখন বর্তমানে আবার ভিসা খোলা করে অনেক বাংলাদেশি আসছে। আগে বলতে ভিসা কি মাঝখানে বন্ধ ছিল? হ্যাঁ, মাঝখানে বন্ধ ছিল অনেকদিন যাবত। এটা কাজের ভিসা বন্ধ ছিল না টুরিস্ট ভিসা? ট্যুরিস্ট ভিসা সবসময় খোলা থাকে, কাজের ভিসা বন্ধ ছিল। এখন রিনিউ হচ্ছে, মানে ডকুমেন্ট করতে পারতেছে। মনে করেন যে বর্তমানে এখন আবার বন্ধ আছে। অনেক বাংলাদেশি এখানে, আনুমানিক কতজন বাংলাদেশি আছেন পুরো মালদ্বীপে? কোন আইডিয়া? 1 লাখ? 1 লাখের বেশি হবে। 1 লাখের বেশি হবে। এই আইকমের মোটামুটি কতগুলো হোটেল আছে এরকম? আইকমের 2টা হোটেল আছে, আইকম ব্লু আর একটা আইকম ব্লু, আইকম মারিনা। মারিনা, দুইটাই এখানেই না? অন্য আইল্যান্ডে আছে? না, অন্য আইল্যান্ডে নেই। আমি যেমনটা বলেছিলাম যে এই দেশের মোট যে জনসংখ্যা তার 5 ভাগের 1 ভাগ হচ্ছে বাংলাদেশি এই দেশে। অর্থাৎ প্রতি 5-6-7 জনের মধ্যে একজন বাংলাদেশি আপনি ডেফিনেটলি এই মালদ্বীপে পাবেন। যেমন এই যে এই অল্প 5 মিনিটের মধ্যে 2 জন ভাইয়ের সাথে দেখা হলো। অসংখ্য এরকম দেখা ডেফিনেটলি হবে, এতে আমি আত্মবিশ্বাসী। বন্ধুরা, আমাদের হোটেলে রুম রেডি হতে মোটামুটি 15-20 মিনিট লাগবে চেক ইন টাইম শুরু হতে। এই ফাঁকে আমি চলে আসলাম নিজে দেখতে আর আপনাদেরকে দেখাতে এই মাপুসি আইল্যান্ডটা। আমি একজনকে জিজ্ঞেস করতেছিলাম আনুমানিক কত দূর হতে পারে বা এই পুরো এরিয়াটা ঘুরতে কতক্ষণ লাগতে পারে যদি আমি পায়ে হেঁটে ঘুরতে চাই। বলে 1 ঘন্টা লাগবে না, 20-25 মিনিটের মধ্যে আপনি মোটামুটি এই পার থেকে ওই পারে একটা ট্যুর দিয়ে নিতে পারেন। আর সেই 1-1.5 ঘন্টার ট্যুরের মধ্যে আপনি যা দেখবেন সেটা এইখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা জেটি, যেখানে তাদের ইম্পোর্টেড যে জিনিসপত্রগুলো মালে শহর থেকে আসে। এখানে আপনি পানি ফ্রিতে পাবেন, যে কোনো জায়গায় আপনি ফ্রিতে পানি পাইতে পারেন। কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস যদি আপনাকে কিনতে হয়, সেই কোল্ড ড্রিঙ্কসটা ডেফিনেটলি বিশ্বের অন্য কোনো একটা দেশ থেকে আসছে, এই দেশে তৈরি হয় না। চাষাবাদ বলতে এখানে কোনো ধরনের বাণিজ্যিক চাষাবাদ নাই। কারো বাড়ির উঠোনে হয়তো একটা নারকেল গাছ থাকতে পারে, একটা ফলের গাছ থাকতে পারে, ফ্রুটসের গাছ থাকতে পারে। এরকম খাবারগুলোই মেইনলি এখানে স্থানীয়ভাবে চাষ হয়। বাকি এভরিথিং মালদ্বীপ ইম্পোর্টস ফ্রম দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে থাকে। সমুদ্র বন্দরে দেখি শুধুমাত্র পণ্যগুলো আসতে, কিন্তু এই পুরো দেশটাই একটা বলতে পারেন সমুদ্র বন্দর। ইভেন এখানে আমরা যে ডোমেস্টিক টার্মিনাল এতক্ষণ ছিলাম, ওই ডোমেস্টিক টার্মিনাল থেকে যে বিমানগুলো ওঠানামা করে সবগুলোর নিচেই দেখতেছিলাম যে এক ধরনের লেয়ার লাগানো আছে। মাপুসি আইল্যান্ডে যদি কেউ ডোমেস্টিক ফ্লাইটে যদি কেউ আসে, তাহলে এখানে কোনো এয়ারপোর্ট কিন্তু নাই। এই বিমানটা ডোমেস্টিক যে ফ্লাইট, ওটা ল্যান্ড করবে হচ্ছে পানিতে, বিমান ল্যান্ড করবে পানিতে, যেটাকে তারা সি প্লেন বলে থাকে। তো এই হচ্ছে তাদের মানে যাতায়াত ব্যবস্থা। এভাবে একটা দেশ বসবাস করে আসছে
শত শত বছর ধরে। আমি এখন আছি আইকম চেইন হোটেল, যাদের 2টা প্রপার্টি এইখানে আছে, আইকম মেরিনা এবং আইকম ব্লু। সেটা 13তলার ছাদে এখন আমি দাঁড়িয়ে আছি। আর এই আইকম ব্লু 13তলা থেকে আপনারা এই ভিউটা দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন। এখানে মানুষও পান খেয়ে থাকে, দেখুন পান, জর্দা, সুপারি। হোয়াটস দ্য নেম, লোকাল নেম? বিলে। এটাকে বিলে বলা হয় মালদ্বীপের ভাষায়। অ্যান্ড দিস ওয়ান ফ, সুপারিকে বলে ফ, আর এটাকে বলে বিলে। আমাদের আজকের লাঞ্চ চলে এসছে। আমি টুনা ফিশের খুব ভক্ত। আফ্রিকায় থাকতে টুনা ফিশ, বিশেষ করে সোমালিয়া আমি খেয়েছিলাম প্রচুর, কিন্তু আমাদের দেশে এই টুনা ফিশটা আমি খুঁজেও পাইনি। দেখলাম তাদের কিছু খাবার, লোকাল খাবার, মোটামুটি 2টা প্লেটার নিয়েছি দেখার জন্য কেমন হয়ে থাকে। দেখা যাক কতটুকু খাওয়া যায়, আবার নষ্ট করা যাবে না, এটাই হচ্ছে আমার জীবনের মেন থিম। পাপড় ভাজা দিল, এখানে একটা বত্তা দিয়েছে, তো আমাদের দেশের স্টাইলের বত্তাটা দিল। এটা হচ্ছে বালো মাছ ফ্রাইড রাইস, এটাতেও টোনা মিক্স আছে অল্প। এদেশে ফিশিং হচ্ছে তাদের ইকোনমির বড় একটা অংশ, ট্যুরিজমের বাইরে। আর এই ফিশিংয়ের মধ্যে টোনা ফিশটাই সবচেয়ে বেশি বিখ্যাত। এই মালদ্বীপে টোনা ফিশ প্রচুর পাওয়া যায়, যার কারণে দেখা যায় প্রায় সব আইটেমগুলোতে টোনা ফিশ তারা রাখে কোনো না কোনোভাবে। তার এই ফুড কালচারের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে টোনা ফিশ। ফ্রাইড রাইস, এটা তো টোনা ফিশ অ্যাড করেছে তারা। একটু স্মোকি ফ্লেভার আছে এখানে। আরেকটা আইটেম এখানে একটু দেখবো, এই টোনা ফিশটা। বাহ, দেখুন আমরা গরুর গোস্ত খাই না, বিফ, সেই স্টাইলেই এই টোনা ফিশটা তারা রান্না করছে। টোনা ফিশটা রাইস দিয়ে খায়, আমি আপাতত একটুকুতে খেয়ে দেখি। টোনা ফিশের কারি বলতে পারেন। এটা মনে হচ্ছে গরুর গোস্ত খাচ্ছি, খুব বেশি সিদ্ধ হয়েছে, অনেক নরম, এমন গরুর গোস্ত খাচ্ছি মনে হচ্ছে। এটার দাম $8, আর এটা $9, $17। এটার দাম $7, $24। পানি একজ্যাক্ট জানি না, মোটামুটি এখানে $24 বা 3000 টাকার লাঞ্চ বলতে পারেন। খাবারের এমন দাম এখানে। এই যে টোনা ফিশ, এটা বাদে বাকি সবগুলোই তারা ইম্পোর্ট করেছে এখানে। অর্থাৎ আমরা যখন এখানে মালদ্বীপে এসে এত দামগুলো পে করি খাবারের জন্য, তখন আমরা অ্যাকচুয়াল খাবারের যে টাকা সেটার সাথে হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে গাড়ি ভাড়া, ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালেতে আসে, সেখান থেকে আবার ট্রান্সপোর্টেশন হয়ে এখানে আসে। তো এই গাড়ি ভাড়াগুলোই আমরা বেসিক্যালি দিই। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, রুম পেলাম। এখানে কিছু কমপ্লিমেন্টারি আছে আর কিছু পেট রাখা আছে। সোট এখানে রাখা আছে ডেস্ক, যেখানে ডেফিনেটলি অফিসিয়াল কোনো কাজ করা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড আমার কাছে খুবই সুন্দর লেগেছে সেটা হচ্ছে এখানে তাদের ওয়েলকামিংয়ের যে স্টাইল, সেটা আমি মনে করছিলাম প্রথমে হয়তো বা এটা এখানে পেন্টিং, কিন্তু এটাকে কাস্টমাইজড করে তারা সাজিয়েছে। এটা মনে হয় নারকেল পাতা দিয়ে সাজিয়েছে, এর জন্যই বুঝি এত লেট হচ্ছিল। আমি নিশ্চিত এটা আমাদের বাংলাদেশে কোনো এক ভাই হয়তো বা ডেফিনেটলি এটা সাজিয়েছেন, যিনি এখানে দায়িত্বে ছিলেন। খুব সুন্দরভাবে সাজাইছেন, কার্টুন সাথে ওয়েলকাম টু আইকম। সো গাইস, ওয়েলকাম টু আইকম। আইকমে আপনাদেরকেও স্বাগত। মজার কিছু ব্যাপার শুনেছি এখানে আইকম সম্বন্ধে, যে এখানে নাকি তাদের যে ক্লায়েন্ট বেস, এখানে সবচেয়ে বেশি ক্লায়েন্ট আসে হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশিরা যারা মাপুসি আইল্যান্ডে আসেন, মালদ্বীপ সফরে আসেন, বেশিরভাগই নাকি এই হোটেলটাতেই থাকেন বা তাদের প্রপার্টিসগুলোতে থাকেন। ইভেন বাংলাদেশি একটা কর্পোরেট গ্রুপ যারা নাকি মালদ্বীপ সফরে এসেছেন, এরকম 70 জনের একটা গ্রুপ নাকি এখানে আছে। এই রুমটার ভাড়া প্রতি রাতে $100 থেকে $200 মধ্যেই রুমগুলোর প্রাইস রেঞ্জ হয়ে থাকে। এখানে মালদ্বীপের লোকাল কারেন্সিতে দেখাচ্ছে প্রায় 2900 সামথিং মালদ্বীপিয়ান রুপি, যেটা কনভার্ট করলে প্রায় 22-23 হাজার টাকা মতো দাঁড়ায়। অফ সিজন এবং পিক সিজন, 2 সিজনে তাদের প্রাইস ওঠানামা হয়ে থাকে। 100-এর উপরে সবসময় থাকে অ্যান্ড 200-এর নিচে প্রায় সময় থাকে। তো আমরা প্রায় দেখা যায় এরকম লাক্সারিয়াস প্লেসগুলোতে ফ্যামিলি নিয়ে আসি, হানিমুনে আসি, একটু ভালো
বা একটু বেটার ভিউ রুম আমরা ডেফিনেটলি আমাদের চাহিদার মধ্যে থাকি। আপনারা যদি চান এই আইকমের 2টা প্রপার্টি আছে, যে কোনো একটাতে আপনারা বুক করতে পারেন, অথবা গুগলে সার্চ করলে আপনারা বুকিং অপশন পেয়ে যাবেন, বা তাদের যে ওয়েবসাইট সেটাও আমি ডেফিনেটলি দিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিও বাধ্য হয়ে এখানে শেষ করতে হচ্ছে, কারণ আমি এত বেশি টায়ার্ড, কালকে সারাটা রাত ঘুমাইনি, বা মাথার ব্যথার যন্ত্রণায় আমি রীতিমতো ফেটে যাচ্ছে মাথায়, এরকম অবস্থা। আমি এখন রেস্ট নিব, পরবর্তী ব্লগের জন্য প্রস্তুতি নিব। এতক্ষণে আপনারা যদি মন চাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন, কী ভালো লেগেছে বা কী খারাপ লেগেছে তাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, so that I can improve myself. See you in next vlog from Mafshi Island or different island or from different part of Maldives as well. Till then, take care. Bye bye.